কাঁথি শান্তিকুঞ্জ মুখ্যমন্ত্রীর বাড়ি এবং খুব স্বাভাবিকভাবেই তার পাড়া একটা উদ্বেগ তৈরি হবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এই জৈশ জঙ্গি সম্পর্কে, সে হাওড়ায় ছিল এর আগে, একটি গেঞ্জি কারখানায় কাজ করত, পাকিস্তানে গিয়েছিল সে প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা গতিবিধির দিকে কড়া নজর ছিল। সমস্ত খুঁটিনাটি তার কাছে পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী কখন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, নবান্নে কখন পৌঁছচ্ছেন, কোথায় কি কর্মসূচি রয়েছে, যাবতীয় কিছু তার নখদর্পণে থাকতো। হ্যান্ডলার হিসেবে কাজ করতো আইএসআই এর এবং বিভিন্ন ধাপে এই ধরনের অতীতে যে সমস্ত বিষয়গুলো সামনে এসেছে, জঙ্গিরা কিভাবে কাজ করে, এক একজনের দায়িত্বে এক এক পর্ব থাকে এবং সেটা তাকে দায়িত্ব দেওয়া হয় যে এটাই তার কাজ। এক্ষেত্রে এই সন্দেহভাজন জঙ্গির কি এটাই কাজ ছিল? মুখ্যমন্ত্রী কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কি তার গতিবিধি হতে পারে আগামী দিনে, এই সমস্তটার ইনফরমেশন, তথ্য তার ঊর্ধ্বতনকে দিয়ে দেওয়া, এই সমস্ত প্রশ্ন এখন সামনে রয়েছে। বেঙ্গল এসটিএফ এবং এটিএস তারা যৌথভাবে এই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে বর্ধমান থেকে। আর খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে কেন টার্গেট মুখ্যমন্ত্রী। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, কাঁথির ছবিটা একটু দেখতে চাইবো, কি বলছেন? উদ্বেগ তো অবশ্যই রয়েছে, নিরাপত্তা কি বাড়ানো হয়েছে বাড়িতে? দেখা একদমই এই মুহূর্তে আমি কিন্তু মুখ্যমন্ত্রীর আবাস, কাঁথির যে আবাস শান্তিকুঞ্জ, সেখানে রয়েছি এবং এখানে রয়েছেন গৃহকর্তা অর্থাৎ মুখ্যমন্ত্রীর পিতৃদেব শিশির অধিকারী, বর্ষিয়ার নেতৃত্ব। আমি ওনার কাছ থেকে পুরো বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। শিশিরবাবু, রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীনও এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলার, তারপরেও এই ধরনের হুমকি কীভাবে দেখছেন? বিষয় কিছু দেখার নেই তো, এ তো এই চক্রান্ত বহুদিনের আছে। একবার এই বাথরুম ভেঙে ঢুকে পড়েছিল, তাকে আমাদের ছোট ছেলে, মানে এখনকার এমপি সৌমেন্দু, ওই একবারে আটকে দিল, কঠিনভাবে মেরে ফেলতো সেদিন, আমি না থাকলে মেরে ফেলতো। তা সে গেল, তারপর একবার ছুরি নিয়ে তিনতলায় উঠে পড়লো একবার, সেও ধরা পড়ে গেল। আর তার জন্য পুলিশের ইনস্ট্রাকশানে তার যা চলা দরকার, যেরকম থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এইখানে পুলিশ প্র্যাকটিক্যালি খুব গার্ড দিয়ে রাখে ওকে। পুলিশরাও জানে যে হোয়াট ইজ হোয়াট, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আছে, তারাও তারা জানে এবং তারা সেভাবে গার্ড দেওয়ার চেষ্টা করে। কিন্তু এ তো মানুষের লোক, মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়, এইটাই ভয় করছে। এবং দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে অ্যালার্ট করা হয়েছে যে এরকম পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকেছে এবং সেরকম খবর ওদের কাছে ছিল। এবং সেই খবরের ফল পশ্চিমবঙ্গ পুলিশ আজকে প্রমাণ করে দিয়েছে যে এসব খবর ঠিক। তাই এই রাজনৈতিক শত্রুতা থেকে তো মানে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে বহু চেষ্টা আমাদের পরিবারকে করেছে। প্রায় যখন আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলাম, তখন আমাদের নামে ছিল প্রায় 149টা কেস আমাদের পরিবারে। আবার এই যে গত গভর্নমেন্টের মহিলা, সে মহিলা দল ছেড়ে দিয়ে যখন বেরিয়ে এলাম, তখন তো কোনো সভা সমিতি তো করতে দেয়নি, হাইকোর্ট করতে হয়েছে, আপনারা জানেন। প্রায় 150-200 বার হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশনের জন্য। মামলাও যথেষ্ট মামলা করেছে, এমনকি কেউ আবার মিথ্যা মামলা, পুরাতন 20 বছর আগের কোনো মামলাকে বার করার ধরে আনার চেষ্টা করেছে, করে কোনো রকম অন্দর করে দাও, এই হচ্ছে কথা। যাই হোক, এ তো বর্তমান সরকারের পুলিশকে আমি ধন্যবাদ দেব, নিশ্চয়ই তারা রক্ষা করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং তাদের কাছে আবেদন থাকবে আমাদের যে তারা যেন সতর্ক দৃষ্টি রাখেন। কারণ এই ঘর ছেড়ে বেরিয়ে গেলে ওরাই তো আমাদের রক্ষক, তারা যেন রক্ষা করেন। এই প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর একে রক্ষা করুন, বাংলার স্বার্থে একে রক্ষা করুন, এই আমাদের প্রার্থনা। আর যারা এইসব
চক্রান্ত করছেন, সে চক্রান্ত বেশি দিন টিকবে বলে আমার মনে হয় না, পারবে না। ভারত সরকার যেভাবে তা নজর রেখেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। বারে বারে দেখা গেছে মুখ্যমন্ত্রী যখন বিরোধী আসনে ছিলেন তখনও সাধারণ মানুষের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন। বর্তমানও তিনি ক্ষমতায় এবং সেখানেও কিন্তু সাধারণ মানুষকে উন্নয়ন এবং পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। সনাতনী মানুষদেরকে কোথাও না কোথাও সংরক্ষণ বা তাদেরকে সেফটি সিকিউরিটির বিষয়ে চিন্তাভাবনা করছেন। সেই জায়গা থেকে কি এই মানে আক্রমণ বা পরিকল্পনা, বড় পরিকল্পনা বলে মনে হয়? না, এই তো ভারতবর্ষের সংবিধান আম্বেদকর তৈরি করে যান যখন, তার প্রথমে লেখা আছে ভারত, তারপরে লেখা আছে হিন্দুস্তান, আর লাস্টে লেখা আছে ইংরেজিতে ইন্ডিয়া। বইটা এখানে আছে, এখানে আমার ঘরে 3-4খানা আছে। ভারত, হিন্দুস্তান আর ইন্ডিয়া। পাকিস্তান যখন আমি সব প্রায় জায়গায় বলি, জিন্না সাহেব বলছেন, গান্ধীজিকে বলছেন, জওয়াহরলাল নেহরুকে বলছেন যে আমার মুসলমান, তিনি তার জাত নিয়ে বললে কোনো ক্ষতি নেই। আর আমরা যদি আমার সনাতন ধর্মের কথা বলি, হিন্দু ধর্মের কথা বলি, আমরা হয়ে যাই নাকি অনেকের চোখে মানে সাম্প্রদায়িক। তা জিন্না সাহেব সেদিন বলে গেছিলেন যে আমার মুসলমান এই হিন্দুদের সঙ্গে বসবাস করবে না। জিন্না সাহেব চলে গেলেন, কলকাতা লড়াই হলো, গান্ধীজি অবস্থান করলেন, আর গোপাল পাঁঠা, যার নাম বলে গোপালবাবু বুঝিয়ে দিলেন যা হিন্দুর রক্ত এবং হিন্দুর কবজিও যে কোনো জাতের চেয়ে খুব অনেক স্ট্রং, বা কবজিটা। তা আমরাও মনে করি যে আমাদের কবজির জোর এখন অনেক বেশি আছে, এবং পশ্চিমবাংলা সরকার, ভারত সরকার তার সংবিধানকে রক্ষা করুক, এইটা আমরা চাই। ওই সংবিধানকে পাল্টানো কবে হয়েছে সেসব চলবে না। সংবিধানে যা আম্বেদকর লিখে গেছেন সেদিন, তাকে মান্যতা দিতে হবে। কবে কে পাল্টেছে, কী করেছে, সেসব মুছে দিতে হবে। পড়শি দেশ থেকে অনেক সময় দেখা যায় শুভেন্দু অধিকারী তৎকালীন যখন বিরোধী দলনেতা ছিলেন প্লাস এখন মুখ্যমন্ত্রী, তাকে হুমকি দিতে, পড়শি দেশের ভারতের সমস্যা, বাংলার মুখ্যমন্ত্রী তিনি, তাকে হুমকি দেওয়ার জন্য পড়শি দেশ থেকে আছে কোথাও মানে সাধারণ মানুষের জন্য কথা বলছেন বলে এই ধরনের বিরোধিতা? একবারে যাক, সাধারণ মানুষের জন্য কথা বলছেন, এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গায়ে গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছে যে একে খতম করে দাও, খতম করে দাও। এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে।